দিতে পারেন, শেয়ার দিতে পারেন। যত বেশি লাইক দেবেন এবং শেয়ার দিবেন, তত বেশি আপনার ফ্রেন্ড সার্কেলটা জানবে অ্যাবাউট ভূত এফএম, অ্যান্ড দে উইল অলসো গেট টু নো অ্যাবাউট মানে আমাদের সম্পর্কে, ভূত এফএম সম্পর্কে। তো যাই হোক, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আর একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ইমেইল পাঠাতে হবে, তাই না? ইমেইল তো রেগুলার পাঠানোই উচিত, এবং আপনারা যদি ইমেইল না পাঠান তাহলে আমরা চলবো কিভাবে? সো ইমেইল পাঠানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা আপনার মনে রাখতে হবে। আর অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radio40.fm, which is BHWTFM@radio4.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন, স্টোরিও পাঠাতে পারেন, ইটস আপ টু ইউ। অ্যান্ড আমি ইগারলি ওয়েট করছি আপনার স্টোরিজ এর জন্য। আমাদের আজকে যারা গেস্ট তারা অলরেডি আমাদের স্টুডিওতে, এবং সেই গেস্টদের সমস্ত ঘটনা তারা নিয়ে এসেছেন, সেগুলো আমরা শুনবো। তবে তার আগে প্রতিবারের মতো আজকেও শুরু করতে চাই একটা অডিও ক্লিপ দিয়ে। চলুন শুনে আসি আজকের অডিও ক্লিপ, না ইমেইল দিয়ে, ছোট্ট একটা ঘটনা, এবং আশা করছি এই ঘটনাটি অনেক ভালো লাগবে আপনার কাছে। যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করছি না কেমন আছেন। আমার বাড়ি ময়মনসিংহের গৌরীপুরে। শ্রোতারা হয়তো গৌরীপুর চিনে থাকবেন, অনেক ঐতিহ্যবাহী একটা উপজেলা, এবং প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের একটি উপন্যাসও আছে গৌরীপুর জংশন নামে। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এর আগে আমার পরিচয়টা একটু দেওয়া দরকার। আমি পেশায় একজন মাস্টার। গৌরীপুরের শ্যামগঞ্জে আমার একটি নিজস্ব কোচিং সেন্টার আছে। ঘটনাটি আমার সাথে গত ডিসেম্বরে ঘটেছে। আমার কোচিং সেন্টারটি আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে। আমার প্রথম ব্যাচ শুরু হয় সকাল 6:30। তাই প্রতিদিন আমাকে সকাল 5:30 বা 5:30টার দিকে বাড়ি থেকে রওনা দিতে হয়। সকালে প্রতিদিন কোচিং এ আসার সময় আমার সাথে আমার এক ছাত্র আসে, যার বাড়ি আমার বাড়ির সাথে। প্রতিদিনই সে আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এত সকালে অনেক সময়ই গাড়ি পাওয়া যায় না, তাই আমাদের হেঁটেই আসতে হয়। রোজকার মতো সেদিন আমি সেই ছাত্রটিকে বাড়িতে নিয়ে এসে আমাকে কোচিং এ যাওয়ার জন্য ডাকি, এবং আমাকে আমার বাড়িতে আসে। আমি ঘুম থেকে উঠে দেখি প্রচন্ড কুয়াশা। আমি তাকে বললাম, আজ কুয়াশা, আজ চলো আমরা একটু পরে যাই। সে গম্ভীরভাবে বলল, স্যার 6টা বেজে গেছে, আর ছাত্ররা কোচিং এর সামনে হই হুল্লোড় করবে, তাই চলেন। আমি আর কথা বাড়ালাম না, চোখে মুখে পানি দিয়ে জামা কাপড় বের করে বের হয়ে গেলাম। আমি হাঁটতে পারছিলাম না কুয়াশার কারণে। এই অবস্থায় রিক্সা কিংবা গাড়ি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমি একটা সিগারেট ধরাতেই লাইটার আর প্যাকেট বের করলাম। সাথে সাথে ও বলল, স্যার সিগারেট ধরাবেন না, সিগারেটের ধোঁয়ায় আমার শ্বাসকষ্ট হয়। আমি একটু অবাক হলাম, এরকম কথা সে আগে কখনো বলেনি। আমি প্যাকেট আর লাইটার পকেটে রেখে দিয়ে ওকে বললাম, কিরে আজকে সকাল সকাল গায়ে কি সেন্ট মেখেছিস, এত গন্ধ ছড়াচ্ছে কেন? সে কিছুই বলল না। প্রচন্ড কুয়াশার কারণে আমার হাঁটতে খুব অসুবিধা হচ্ছিল। আমি আমার ছাত্রটি সামনে সামনে হাঁটছিল, আমি তার পিছু পিছু হাঁটছিলাম। আমি অনেকক্ষণ ধরেই ওর পিছু পিছু হাঁটছি, কিন্তু রাস্তা শেষ হচ্ছিল না, আর কুয়াশাও যেন কমছিল না। 2-3 ঘন্টা হাঁটার পর আমরা একটা বাজারে এসে পৌঁছাই। বাজারটি আমার চেনা চেনা লাগছিল, আবার অচেনাও। বাজারের সকল দোকানই বন্ধ ছিল, দূরে একটি নিভু নিভু আলো জ্বলছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম, চল তো দেখি চা পাওয়া যায় কিনা। আমরা সেই দোকানটিতে গেলাম। একজন বৃদ্ধ লোক আছেন, সাথে 5-6 জন লোক বসে আছে, যারা সবাই ধবধবে পাঞ্জাবি পাজামা টুপি পরিহিত। আমি ভাবলাম ওনারা হয়তো ফজরের নামাজের জন্য এখানে এসেছেন। আমি বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, চাচা চা হবে? বৃদ্ধ লোকটি তাকিয়ে বললেন, আপনি বসুন, পানি এখনো গরম হয়নি, 3-4 মিনিট পরে দিচ্ছি। আমি বসলাম। আমার কেমন যেন সবকিছু ঘোরের মতো লাগছিল। আমার সাথে থাকা ছাত্রটি হুজুরের সাথে কি কথাবার্তা যেন বলছিল। প্রায় 10 মিনিট হয়ে গেল। আমি চা না পাওয়ায় একটু উঠে দাঁড়ালাম। ঠিক তখনই 4 জন লোক খাটিয়া নিয়ে আমার সামনে এসে রাখলো এবং বলল, চাচা চা দিয়েন। ঘটনা এখান থেকে শুরু। দোকানে বসে থাকা হুজুরটা খাটিয়ার পাশে গেল। আমি আগ্রহ নিয়ে দেখতে গেলাম, এই সকালবেলায় আবার কার জানাজা হবে। এবার
একজন হুজুর লাশের মুখের ওপর থেকে কাপড়টা সরানোর পর আমি যা দেখলাম তাতে আমি আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। সেই লাশটি আর কারো নয়, দোকানে যে বৃদ্ধ বসেছিল লাশটি ওনার। তারপর আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফেরে আমি তখন কোচিং সেন্টার থেকে 15 কিলোমিটার দূরে কাশীগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে, যে দোকানে চা বানাচ্ছিল একজন যুবক ছেলে। আমাকে ঘিরে রয়েছে অনেক মানুষ, আমার গায়ে প্রচন্ড জ্বর। আমার বাবা মাকে খবর দেয়া হয়, ওনারা এসে আমাকে নিয়ে যান। আমি টানা 15 দিন বিছানায় শুয়েছিলাম। ওই ছাত্রটিকে জিজ্ঞেস করার পরও ও বলল সেদিন শুক্রবার, তাই সে কোচিং বন্ধ ছিল, সে যায়নি। কিছুদিন আগে আমি আমার কিছু বন্ধু বান্ধব নিয়ে কাশীগঞ্জ বাজারের সেই চায়ের দোকানে যাই। দোকানদারকে বৃদ্ধের চেহারার বর্ণনা দিতে সে বলল সেই বৃদ্ধ তার পাশের বাড়ির এক দাদা, যে এই চায়ের দোকানটি চালাতো, তাকে 1971 সালে পাক হানাদার বাহিনী নাকি এই চায়ের দোকান। এই ছিল ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের অনেকেরই ভালো লেগেছে। এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের অতিথির কাছে, এবং আমাদের অতিথি এই মুহূর্তে আছেন আফনান ভাই। আশা করছি যে তার কাছ থেকে একটা চমৎকার ঘটনা আমরা শুনবো। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনা। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার যে জেলা রাজবাড়ির গোয়ালন্দ নামক একটা জায়গা আছে, তো সেখানকার ঘটনা। তো গোয়ালন্দ যেই রেল স্টেশনটা রয়েছে সেটা অনেক আগে থেকেই রেল স্টেশনটা, বিশেষ করে মানে দর্শনার পরে যখন মানে আমাদের এই অঞ্চলে রেলটা শুরু হয় তখন এটা মানে গোয়ালন্দ পর্যন্ত সম্প্রসারিত হয়। বিশেষ করে পদ্মা নদীর মাঝে উপন্যাসে রাসেল ভাই আমরা যদি পড়ি সেখানে আমরা দেখতে পারবো ওই সময় কিন্তু ওই গোয়ালন্দর থেকে রেলে কিন্তু ইলিশ মাছ সেই কলকাতা পর্যন্ত যেত, মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই হিসেবে বর্ণনা আছে। তো ওই সময় গোয়ালন্দের যেই রেল স্টেশনটা ওই সময় অনেক জাঁকজমকপূর্ণ ছিল আর কি। তখনও দৌলতদিয়া পর্যন্ত রেল লাইন বর্তমানে যেটা সেটা তখনও আসেনি আর কি। তো যদিও ঘটনাটা 1978 সালের ঘটনা, আমি ওই সময় এখন ফিরে যাচ্ছি। যার সাথে ঘটনাটি ঘটেছিল ওনার নাম হচ্ছে বজলুর রশিদ। তো সাধারণত গ্রাম অঞ্চলে নামগুলো মানে উচ্চারণের সুবিধার্থে মানুষ তাদের সুবিধা মতো করে উচ্চারণ করে। তো রশিদ নামটা সবাই রসু বলে তাকে ডাকতো। আচ্ছা, তো উনি পেশায় ছিল কুলি, যেহেতু ওই সময় গোয়ালন্দ স্টেশন রেল স্টেশনটা অনেক ব্যস্ততম একটা জায়গা ছিল। আর এখন যে নদীটা অনেক দূরে সরে গেছে, যারা ওদিক আসা যাওয়া করেন সেটা দৌলতদিয়া পর্যন্ত সরে গেছে। আগে কিন্তু নদীটা অত ইসে ছিল না, ওই গোয়ালন্দর কাছাকাছি ছিল, একদম ওখানে খুব কাছে ছিল। তো ওই সময় রেল স্টেশনে যেসব মালগুলো নামতো উনি সেগুলো মানে কুলি যেহেতু ছিল উনি মাল আনা নেওয়া করতো। তো ওই সময় সেই চুয়াডাঙ্গা, দর্শনা ওখান থেকে রেলগাড়িগুলো আসতো, বিশেষ করে শাটল ট্রেন গুলো আসতো, সকালে আসতো আবার রাতে আসতো, এরকম দুটো ট্রেন চলাফেরা করতো ওই সময়। তো একদিন উনি সকালে দেখে যে একটি লোক বসে আছে রেল স্টেশনে, তো কারোর সাথে কথা বলছে না, খুব মন টন খারাপ করে বসে আছে। তো উনি প্রথম দিকে তেমন কোনো পাত্তা দেন না, এখানে এরকম অনেক লোকই সেখানে আসে যায়, এটা তার পাত্তা দেওয়ার কথাও নয়। তো দেখে যে পরে যখন দুপুর বেলা আসে দেখে যে একই জায়গায় লোকটা বসে আছে, আবার বিকালে যখন আসে একই জায়গায় বসে আছে। তখন উনি তাকে গিয়ে বলে যে আপনি কোথা থেকে আসছেন, সারাদিন দেখি একই জায়গায় বসা। তো উনি কোনো কথার উত্তর দেয় না। আচ্ছা, তো ইশারায় যতটুকু উত্তর দিল তাতে উনি বুঝতে পারলেন মানে রসু বা বজলুর রশিদ বা রশিদ আর কি, যে উনি হয়তো কথা বলতে পারেন না, এতটুকু আর কি মনে হলো। তো উনি ইশারা ইঙ্গিতে বুঝালেন যে উনি শাটল ট্রেনের জন্য অপেক্ষা করছেন, সন্ধ্যায় যে ট্রেনটা আসবে ওটা আবার রাতে ছেড়ে যাবে, তো উনি ওই রাতের ট্রেনে চলে যাবে। তো এতটুকু বুঝালেন, মানে সেই ইশারা ইঙ্গিতে বুঝালো। তো আসল ভাই সন্ধ্যার সময় যে ট্রেনটা আসবে সে ট্রেনটা একটু দেরি হয়ে গেছিল। তো ট্রেনটা আসার পরে ওই যখন মালামাল গুলো ট্রেন থেকে নামানো হচ্ছিল, তো ওই রসু সাহেব উনি হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ শুনে, যে সবাই বলতেছে এই রেলে কাটা পড়েছে, রেলে কাটা পড়েছে। তো উনি তাড়াতাড়ি করে ওখানে গিয়ে দেখলেন ওই যে লোকটা সকাল থেকে বসেছিল ওখানে, ওই লোকটি সম্ভবত রেল ক্রস করতে গিয়ে বা কোনো কারণে পার হওয়ার সময় উনি ওখানে কাটা পড়ে মারা গেছে।
আর তখন রাসেল ভাই আমাদের রাজবাড়ী জেলাটা তখন হয়নি, তখন বৃহত্তর ফরিদপুরের অংশ ছিল রাজবাড়ী। তখন ওই পুলিশ ওখান থেকে মানে লাশটা ফরিদপুরে নিয়ে যায়, সেখান থেকে পোস্টমর্টেম করে আবার ওখানে, যেহেতু ওখানে ওই স্পটে মৃত্যু হয়েছে, তখন আবার এখানে ফেরত দেওয়া হয়। আর আসলে ভাই ওই রসুমিয়া কিন্তু একটা কাজ করতো, সেটা হলো যে সেই কুলি পেশার পাশাপাশি যদি কখনো কোনো লোক মারা যেত আশেপাশে কয়েকটা গ্রামের মধ্যে, তো উনি এই লাশটা গোসল দিতেন আর কি। এটা ওনার একটা প্রফেশনের মতো উনি একটা নিয়ে নিয়েছিলেন আর কি। আচ্ছা। তো স্বাভাবিকভাবে উনি যেহেতু এই কাজে অভ্যস্ত, তো ওইখান থেকে দায়িত্ব পড়লো, গোয়ালন্দ থানা থেকে তাকেই দায়িত্ব দেওয়া হলো, তুমি এই লাশটা গোসল করিয়ে তাকে দাফন কাফনের ব্যবস্থা করে দাও। হুম হুম। তো উনি যথারীতি গোসল করালেন। রাসেল ভাই যখন ওই লোকটা কাটা পড়েছিল, ওনার পকেটে ওনার কোনো ঠিকানা পাওয়া যায়নি, মানে এমনি আচ্ছা। যতটুকু সার্চ করা হয়েছিল কোনো ঠিকানা পাওয়া যায়নি, এই জন্য সেটা বেওয়ারিশ হিসাবে শনাক্ত করা হয়েছিল। তো যখন মানে উনি গোসল করাতে যাবেন, তখন হঠাৎ করে ওনার কোমরের কাছ থেকে একটা ছবি উনি পান। তো ছবিটা দেখা যায় যে উনি, ওনার ফ্যামিলি, ওনার স্ত্রী এবং ওনার একটা সন্তানের ছবি আছে, ওনার একটা ছেলের ছবি আছে। আচ্ছা। তো ওই ছবিটা উনি রেখে দিয়েছিলেন, কারণ ওইটা আবার কোনো ঠিকানা ছিল না, উনি কিভাবে ওইটা একটা স্মৃতি হিসাবে রেখে দেন এটা ওনার কাছে। তো ওনাকে কবর দেওয়া হয়। কবর দেওয়ার সপ্তাহ খানেক পর হুম হুম। হঠাৎ উনি যখন রাতের বেলা বাড়িতে যেতেন, তো প্রায়শই নির্জন জায়গায় যখন চলে আসতেন, হঠাৎ দেখতেন যে ওই যে লোকটি কাটা পড়েছিল উনি দাঁড়িয়ে আছে, এবং দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা করে ওই রসুকে ডাকছে। তো উনি তো প্রথম দিকে প্রচন্ড ভয় পেতেন, তো তাড়াতাড়ি করে বাসায় গিয়ে মানে ফিট হয়ে যেতেন। তো এইরকম ঘটনা রাসেল ভাই যখন সব সময় ঘটতে থাকলো, তখন উনি প্রথম দিকে বাসায় বলতেন, সবাই বলতেন যে এটা মনের ভুল। কিন্তু যখন এটা সবসময় ঘটতে থাকলো, তখন বাসার লোকজন এবং উনি আস্তে আস্তে কাবু হয়ে যাচ্ছিলেন, কারণ তো কুলি ছিলেন, ওনার শরীরের শক্তি সামর্থ্য প্রয়োজন মালামাল টানার জন্য, কিন্তু আস্তে আস্তে কাবু হয়ে যাচ্ছে, উনি মালও টানতে পারছিলেন না দুর্বলতার কারণে। তখন উনি বিভিন্ন হুজুরের কাছে যান, ঝাড়ফুঁক করেন, তাবিজ নেন, দেখা যায় কিছুদিনের জন্য বন্ধ থাকে সেটা, কিন্তু আবার উনি দেখেন, বলে আবার আমি দেখছি, আমাকে ডাকে, আমাকে কি যেন বলতে চায়, এরকম বলে শুধু। আচ্ছা। এখন রাসেল ভাই মানে ওনার বাড়িতে একটা সমস্যা সৃষ্টি হলো, সেটা হলো রাতের বেলা হঠাৎ উনি দেখতেন, কারণ আমাদের কিন্তু আসলে আমরা মাঝে মাঝে দেয়ালে কিন্তু ঘরের মধ্যে রাতের বেলা টিকটিকি দেখি, ঘরের মধ্যে টিকটিকি ঘুরে বেড়ায়। তো উনি দেখেন যে অত্যন্ত বড় আকৃতির কিছু টিকটিকি ওনার ঘরের মধ্যে ঘুরে বেড়ায় মাঝে মাঝে, এবং অস্বাভাবিক রকমের বড়, ওটাকে টিকটিকি বলা যায় না, বড় মানে গৈসবের আকৃতির এরকম আর কি। তো ওনারা এটা দেখে খুব ভয় পেতেন, ওনার স্ত্রীও এটা দেখতে ভয় পেতেন, কিন্তু লোকজন যখন আসতো চিৎকার শুনে দেখে যে কিছুই নেই। তো এমনও হয়েছে রাসেল ভাই, উনি ঘুম ভেঙেছে, ঘুম ভেঙে দেখে ওনার বুকের উপরে ওই বড় আকারের টিকটিকিটা বসে আছে। তো আচ্ছা। এইরকম বিষয় যখন ঘটতে থাকলো, তারপর রাসেল ভাই কি হলো, মানে অনেক বড় আকৃতির ইঁদুর, যেটা সাধারণত অত বড় আকৃতির ইঁদুর হয় না কখনো, এটা ওনার ঘরের বিরুদ্ধে ঘোরাফেরা করতো। এরকম ওনারা দেখে প্রায়শই এই বিষয়গুলো দেখে ওনারা ভয় পেতেন। একবার ওনার স্ত্রী তো এই বিষয়টা ভয় পেয়ে, মানে এত ভয় পেয়েছিলেন বিষয়টা দেখে, বিশেষ করে ইঁদুর দেখে, যে উনি কিন্তু অনেকদিন কথাই বলতে পারেন, মানে ওনার জবান বন্ধ হয়ে গেছে, অনেক ঝাড়ফুঁক করে সেটা করা হয়েছে। কিন্তু আসলে ভাই যতই ঝাড়ফুঁক করা হোক না কেন, ওই রসুর যে রসুমিয়া যেই লোকটাকে দেখতেন, এই লোকটাকে উনি দেখতেই থাকেন, এবং উনি খালি বলতে থাকেন যে তাকে যেন কি যেন বলার চেষ্টা করছে, কিন্তু বলতে পারে না। আসলে ভাই এরকম কিন্তু যখন উনি অভ্যস্ত হয়ে গেলেন, তখন আর কিন্তু একটা সময় উনি ভয় পেতেন না, হুম হুম। উনি আস্তে আস্তে এটাতে অভ্যস্ত হয়ে যান। তারপরে উনি একদিন চিন্তা করলেন যে এই লোকটার কাছ থেকে আমি একটা ছবি পেয়েছিলাম, তো আমার মনে হয় যে এই ছবিটার একটা রহস্য উনি বলতে চাচ্ছে, তার কাছে মনে হয়। তো তখন ওই ছবিটা উনি নিয়ে করেন, এবং যতদূর মানে উনি স্মরণ করার চেষ্টা করেন যে এই লোকটি কোথা থেকে এসেছিল। উনি যতদূর ইশারা করেছিলেন ওনার মনে পড়ে যে কুষ্টিয়ার ওই পাশে। তো উনি চিন্তা করেন ট্রেনটা যেহেতু চুয়াডাঙ্গা থেকে আসে, হয়তো উনি চুয়াডাঙ্গা থেকে আসতে পারেন, এরকম উনি চিন্তা করেন। আচ্ছা। রাসেল ভাই উনি সেই মানে চুয়াডাঙ্গাতে চলে যান। চুয়াডাঙ্গাতে চলে যে ওই ছবি প্রায় 20 বছর পরে, রাসেল ভাই 20 বছর না, 19 বছর পর, 1997 সালে উনি চুয়াডাঙ্গাতে যান। চুয়াডাঙ্গাতে যাওয়ার পরে চুয়াডাঙ্গা সদরের নেমে যখন অনেক প্রবীণ কোন লোককে উনি দেখাতেন, সাথে সাথেই লোক চিনে ফেলেছে, মানে বেশ কয়েকজন চিনে ফেলেছে যে এটা কার ছবি। তখন বলে যে এই লোকটা তো আমরা চিনি, কিন্তু অনেকদিন আগে মানে বাড়ি থেকে রাগ করে চলে গেছিল, কিন্তু পরে আর তাকে খুঁজে পাওয়া যায়নি, এই ছবি আপনি কোথায় পেলেন? হুম। তখন এটা বলে, তখন তার ফ্যামিলির সাথে যে দেখা করে, দেখে যে হ্যাঁ ওনার স্ত্রী আছে, ওনার সন্তানও আছে, অনেক বড় হয়ে গেছে সন্তান। তো তাদের কাছে বিষয়টা বলে,
যে তাদের বাবার এই সাথে এই ঘটনা ঘটছিল একটা অ্যাক্সিডেন্টে, যদি রাগ করে এসেছিল পরে হয়তো বা চলে যাবে পরের ট্রেনে, কিন্তু সেটা যেতে পারে না, একটা দুর্ঘটনা ঘটে গেছিল রাসেল ভাই। তো রাসেল ভাই ঘটনাটা এখানে সমাপ্ত হয়ে যেতে পারতো, কিন্তু যখন ওনার ফ্যামিলির কাছে উনি যেটা বলেন তখন কিন্তু রাসেল ভাই এই যে দীর্ঘ প্রায় 19 বছর ধরে উনি যে এই যে লোকটাকে দেখতো, এই দেখতো যে লোকটা কিছু বলতে চাচ্ছে, তখন এরপরে উনি আবারও তাকে দেখা শুরু করে হুম। এবং দেখে যে না, লোকটা কিছু বলতে চাচ্ছে না। লোকটা এখন শুধু দেখে ওনাকে দিকে তাকে খালি হাসে, ওই মৃত লোকটি আচ্ছা। তাকে দেখে হাসে, কিছু বলতে চায় না। তখন উনি বিভিন্ন লোকের কাছে শেয়ার করতেন যে ওই লোকটাকে দেখি, এখনো আমি দেখি, কিন্তু লোকটা এখন কিছু বলে না, বলতে চায় না, খালি আমাকে দেখে হাসে, কিছু বলতে চায় না। এটাই ওনার অভিব্যক্তি, ওই মৃত ব্যক্তিটির অভিব্যক্তি। তো আসলে 1998 সালে যখন ওই যে বড় একটা বন্যা হইলো, আহ, তখন ওই গলন্দর ওখানে তো পানিতে হয়ে গেছিল, তখন ওই রসু সাহেব যিনি, ওনার আবার ওই বন্যার কারণে অনেক রোগের প্রকোপ ছড়িয়ে পড়ে, উনি ডায়রিয়াতে আক্রান্ত হন, 98 সালে ডায়রিয়াতে মারা যান। তো রাসেল ভাই ওনার সাথে এই যে প্রায় 20 বছর ধরে যে মৃত ব্যক্তিকে উনি দেখতেন, এটা আসলে কেন দেখতেন, অনেক তাবিজ কবজ করে এটাকে করা, তারপরে যে বড় বড় টিকটিকি, তারপরে বড় ইঁদুর ঘরের মধ্যে, তো এই বিষয়গুলো কিন্তু আজও রহস্য রয়ে গেছে। তো ওনার মৃত্যুর পরে ওনার ফ্যামিলির সাথে আর এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। তো এটাই ছিল রাসেল ভাই। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের সবার ভালো লেগেছে। এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাকে লিখছেন, সাইদুল ইসলাম হৃদয় আমাকে লিখেছেন, এবং তিনি যেটা বলছেন যে আমি ইন্ডিয়ান বলে কি আমার কমেন্ট পড়া হবে না, না আমি সেটা মনে করি না। স্পেশালি বাংলা ভাষাভাষী যারা আছেন এবং বাংলা ভাষাভাষীর বাইরেও যারা আছে, যারা বাংলা বোঝেন, পৃথিবীর যে প্রান্তেই আপনি থাকুন না কেন, আপনি ভূত এফএমের একজন, এবং ভূত এফএম আপনার জন্যই। সুতরাং অবশ্যই অবশ্যই নিজেকে কোনো সময় ভূত এফএম থেকে আলাদা মনে করবেন না। এবং আমাদের অ্যাপ আছে, যে ফুর্তি অ্যাপ দিয়ে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন, ফেসবুকের মাধ্যমে থাকতে পারবেন কানেক্টেড। আমাদের ইমেইল আছে, যে ইমেইলটি প্রতিদিন আমি নিজে চেক করি। সো আপনি বুঝতেই পারছেন যে আপনি কতটা কানেক্টেড আমাদের সাথে। সুমাইয়া মিশুক আমাকে লিখেছেন যে তিনি বেশ আগে মনে হয় এটা করেছেন, লিখেছেন তিনি ওয়েট করছেন ভূত ফিল্মের জন্য, সেটা লিখেছেন। আরিয়ান খান সাদি আমাদের সাথে আছেন, এবং ভূত ফিল্ম আজকে ভালো লাগবে সেটা আশা করেছেন। জেড আর জয় আমাদের লিখেছেন যে আমরা আছি ভূত ফিল্মের সাথে। শাকিল আছেন আমাদের সাথে, এই মুহূর্তে শুনছেন নোয়াখালী থেকে, ওয়েটিং ফর ভূত ফিল্ম। আচ্ছা, এগুলো সব বেশ আগের মেসেজ মনে হচ্ছে। এবং আমাদের আফ্রিকা থেকে আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আসলাম আহমেদ, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি কমেন্ট করছেন আরো অনেকেই এরকম যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এমডি শাহিন আহমেদ, ঢাকার উত্তরা থেকে তিনি লিখেছেন। মিলন আমাদের সাথে আছেন ফুর্তির পেজ থেকে, এখন পড়ছি, একটু আগে পড়ছিলাম ভূত এফএমের পেজ থেকে। আফনান ভাই অলওয়েজ স্পেশাল, এটা আমাদের এটা আমাদের লিখেছেন দেখতে পাচ্ছি স্বপ্নেন্দু শিকদার। এছাড়াও এমডি জুয়েল হোসাইন আমাদের সাথে আছেন, তারা নদীর পাড়ে বসে অ্যাপ দিয়ে আমাদেরকে শুনছেন এই মুহূর্তে। ওকে, জিএম কাকন আমার সঙ্গে আছেন। আই লাভ ভূত এফএম লিখেছেন সাব্বির সহ আরো অনেকে এই পেজটিতে কমেন্ট করেছেন। এবং ভূত এফএম এর পেজেও আপনারা অনেকেই কমেন্ট করেছেন, এবং সেই কমেন্টের মধ্যে রিসেন্ট যে কমেন্টগুলো, সেই কমেন্টগুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন নাইম ইসলাম নাইম, এছাড়াও আছেন মৃত্তিকা ফারদিন, এবং তিনি বলছেন হ্যালো রাসেল ভাইয়া, আমি মৃত্তিকা ফারদিন, আমি আজকে তিনি ঘটনাগুলো শুনছেন সেটা লিখেছেন। কে এম মান্না আমাদের সঙ্গে আছেন, নাইম ইসলাম আমাদের সঙ্গে আছেন, মৃদুল হাসান রাজ আমাদের সঙ্গে আছেন, মারিয়া মিম আছেন আমার সঙ্গে, মোহাম্মদ সুজন সরকার আছেন আমার সঙ্গে, কাজল আক্তার কণা আছেন আমার সঙ্গে আছেন মাহবুব আলম কাতার থেকে। ওকে, আমাদের সঙ্গে আছেন সুরাইয়া খান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রিহান আহমেদ। আফরান ভাইয়ের ঘটনাটি ভয়ের ছিল জানিয়েছেন তিনি, এবং পারফরমেন্স অনেক ভালো হয়েছে। ইভান রহমান আমাদের জানিয়েছেন আফরান ভাইয়ের কথা। আহমেদুল হক সিয়াম আমাদের সঙ্গে আছেন, ভালো হচ্ছে তাই লিখেছেন তিনি ছোট্ট করে। এমডি শাকিল লিখেছেন আফরান ভাই কেমন আছেন, ডেফিনেটলি উনি ভালো আছেন, কিছু স্ট্রেস এর মধ্যে দিয়ে যাচ্ছেন, বাট আপনাদের দোয়া নিশ্চয়ই ওনার কাছে লাগবে। বগুড়া থেকে লিখেছেন আমাদেরকে এমডি রেশাদ খান, এছাড়াও সামি আহমেদ সানি আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই
দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন সাইফ আল হাসান সাদ, অ্যাপ দিয়ে শুনছেন এবং অ্যাপের ছবি আপলোড করেছেন। তো যাই হোক, আমরা চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে যে ঘটনাটি পড়ব সেটিও আমি চাচ্ছি একটা ইমেইল পড়ে ফেলতে। আমাদের অনেকগুলো ইমেইল জমেছে এবং ইমেইল পড়ব, আপনারা ইমেইল পাঠাবেন, এবং সেই সাথে আমি চাই যে সরাসরি স্টুডিওতে এসে আপনি আপনার ঘটনা শেয়ার করুন। কেন করবেন না? অনেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে ঘটনা শেয়ার করছেন, আজকেও এরকম আছেন। আপনি যদি ঢাকায় থাকেন বা অন্য কোনো প্রান্তেও থাকেন, ঢাকায় যদি বেড়াতে আসেন বা কোনোভাবে সম্ভাবনা থাকে ঢাকায় আসার, ডেফিনেটলি আমাদের স্টুডিওতে আসতে ভুলবেন না। এখন যে ঘটনাটি পড়ছি সেই ঘটনাটি এরকম। নমস্কার রাসেল ভাই। নমস্কার। আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আশা করি ভালোই আছেন। আমি নীল বড়ুয়া ছদ্মনাম। আমার বাড়ি চট্টগ্রামে। আমি চাই না পরিচয়টা দিতে। আমার একটি ঘটনা আগেও আপনি পড়েছিলেন। ঢাকায় একটি প্রাইভেট চাকরি করি, তাই স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে পারবো না, তার জন্য দুঃখিত। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। ধন্যবাদ রাসেল ভাই, একটি ভিন্ন রকমের আয়োজন করার জন্য ধন্যবাদ জানাতেই হয় সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য। আমি যখন ঘটনাটি লিখতে বসেছি তখন চিন্তা করছি লিখব নাকি লিখব না, আমার ঘটনাটি শেয়ার করা হবে কিনা। কারণ এর আগে 2টা ঘটনা পাঠিয়েছিলাম, আপনি শেয়ার করেন নাই, হয়তোবা আপনার পছন্দ হয় নাই, সঠিক জানি না। এখানে একটু বলে রাখতে চাই, দেখেন দেখেন ওনার একটা ঘটনা প্রচারিত হয়েছিল, পরপর 2টি ঘটনা আবার প্রচারিত হয়নি, উনি আবার লিখেছেন আর একটা ঘটনা যেটা সিলেক্টেড হয়েছে এবং আপনারা সবাই শুনছেন সেটা। যাই হোক, উনি লিখছেন, তারপরও লিখতে বসছি, সত্য ঘটনা লিখছি, তাই জোরটা একটু বেশি। বিশ্বাস করা না করা যার যার ব্যাপার। এবার আসি ঘটনায়। ঘটনাটি আমার বড় বোনের সাথে ঘটে। 2005 সালে শেষের দিকের ঘটনা। আমার বড় বোনের একমাত্র মেয়েকে নিয়ে আমার দুলাভাই ঢাকার বসুন্ধরার কালাচাঁদপুর একটা টিন শেডের একটা দোতলা বাড়ির নিচতলায় ওঠে। এলাকাটি তখন তেমন একটা পরিবর্তন হয়নি। কয়েকটা বড় বড় ফ্ল্যাট ছিল, চারিদিকে নির্জন পরিবেশ। আমার দুলাভাই গুলশান 2 একটা বিদেশি কোম্পানিতে চাকরি করত। বাসা ওইখান থেকে বেশি সময় লাগে না, রিক্সা দিয়ে গেলে 20 মিনিটের মতো সময় লাগে, তাই বাসাটা বেছে নিতে হলো। তাছাড়া আমার দুলাভাই একটু নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করেন। বাসায় ওঠার 5-6 মাস সব ঠিকঠাক ছিল। বছরখানেক পার হয়ে গেছে। আমার ভাগ্নিকে স্কুলে ভর্তি করিয়ে দিয়ে জানুয়ারি মাস, তাই স্কুলের ক্লাস কম। আমার বোন ভাগ্নিকে নিয়ে বাসায় থাকত। দুলাভাই কখনো ইভিনিং, কখনো পার্টি থাকলে নাইট ডিউটি করত। ক্লাব, রেস্টুরেন্টে চাকরি। ওই বাসায় ওঠার পর থেকে আমার বড় বোনের কিছু শারীরিক সমস্যা দেখা যায়। তিনি তেমন একটা গুরুত্ব দেননি। যেমন ঠিক মতো খেতে পারতেন না, দুঃস্বপ্ন দেখে মাঝরাতে ঘুম ভেঙে যেত, আর ঘুম কম হতো না। ঘুম কম হতো, দিন দিন শুকিয়ে যাচ্ছিলেন, সব সময় অসুস্থ থাকতেন, ইত্যাদি ইত্যাদি। আমার দুলাভাই একজন ডাক্তার দেখান। ডাক্তার কিছু টেস্ট ও ওষুধ দেন। এভাবে অনেক দিন কেটে গেল, তেমন একটা উন্নতি হয় না। আমার ভাগ্নির স্কুল সকালবেলায় শেষ হয়ে যায়। রান্না শেষ করে মেয়েকে স্কুল থেকে আনার পর বাকিটা সময় বাসায় কখনো শুয়ে কখনো বা টিভি দেখে কাটে। একদিন দুপুরবেলা আমার ভাগ্নি ঘুমোচ্ছেন, আর আমার পাশে আমার বড় বোন, তার পাশে আমার বড় বোন শুয়ে আছে। বাইরে থেকে কেউ যেন দরজায় টোকা দিল। আমার বোন দরজা খুলে দেখল একজন বয়স্ক বৌদ্ধ ভিক্ষু দাঁড়িয়ে আছে। ওনার সমস্ত শরীরে ছোট ছোট ফোস্কার মতো। আমার বোন তাকে বন্দনা জ্ঞাপন করে ভিতরে নিয়ে গিয়ে বসতে বললেন। যেহেতু 12টার পর বৌদ্ধ ভিক্ষুর ভারী কোনো খাবারের নিয়ম নেই, তাই আমার বোন জিজ্ঞাসা করলেন, চা খাবেন? উত্তরে তিনি বললেন, খাবো। আমার বোন চা বানিয়ে নিয়ে আসলেন। ওনার চা খাওয়াটা ছিল অদ্ভুত। সাধারণত আমরা চা খাই, চায়ের যে পেয়ালা সেটা হাতে নিয়ে, এবং অন্য হাতে একটা হাতে পিরিচ থাকে আর একটা হাতে পেয়ালা থাকে, এবং আমরা চা চুমুক দিয়ে খাই। কিন্তু উনি কাপটি না ধরে এক চুমুকে, পিরিচ সহই কাপটি না ধরে এক চুমুকে পুরো চাটা শেষ করলেন। মনে হচ্ছে শরবত খেয়েছেন। আমার বোন ব্যাপারটা গুরুত্ব দিলেন না। তখন এই বৌদ্ধ ভিক্ষুটি বলল, চুপ করে রইলেন।
আমার বোন জিজ্ঞেস করলেন, এখন কি করব? ব্যাগ থেকে 3টে ডিম বের করে নিয়ে বললেন, 3 দিনে 3টা ভাতের সাথে সেদ্ধ করে খাবি। তারপর তিনি বের হয়ে হাঁটা দিলেন। আমার বোন ডিম 3টা রেখে বের হলেন। কোথায় চলে গেলেন? বাসা থেকে রাস্তার দূরত্ব 30-40 হাত হবে। এভাবে আরো বেশ কয়েক মাস কেটে গেল। অনেক দিন দুপুরবেলা 12টা থেকে 12:30টার মতো হবে, আমার বোন মেয়ের পাশে শুয়ে আছেন। এক লোক জানালা দিয়ে এক দৃষ্টিতে আমার বোনের দিকে তাকিয়ে রয়েছে। আমার বোন দরজা খুলে দেখলেন ফকিরের মতো গায়ে ময়লা কাপড় চোপড় পরা। আমার বোনকে বললেন, 10 টাকা দে। আমার বোন বললেন, দাঁড়ান, দিচ্ছি বলে রুম থেকে 10 টাকা এনে দিলেন। ওই ফকির বললেন, একটা জিনিস দিবি? আমার বোন বললেন, কি? একটা গেঞ্জি ও একটা লুঙ্গি দিবি? আমার বোন বললেন, ঠিক আছে, ওর বাবা আসুক, আমি ব্যবস্থা করে রাখবো। ভিক্ষুটি বললেন, আমি আবার আসবো, এই বলে চলে গেলেন। রাতে দুলাভাই আসলে আমার বোন বললেন, দুলাভাই বললেন, ঠিক আছে, কালকে আসার সময় নিয়ে আসবো। পরের দিন দুলাভাইটি শার্ট আর লুঙ্গি নিয়ে বোনকে দিলেন। এভাবে কয়েকদিন কেটে গেল। হঠাৎ একদিন ওই একই সময়, দুপুর টাইমে দরজায় টোকা দিলেন। আমার বোন দরজা খুলে দেখলেন ওই ভিক্ষুটি, তখন তার হাতে কাপড় দিয়ে দিলেন তিনি। ফকিরটি বললেন, এখানে থাকিস না, এই বাসা থেকে চলে যা। আমার বোন জিজ্ঞেস করলেন, কেন? কিন্তু কোনো উত্তর না দিয়ে তিনি চলে গেলেন। আমার বোন কোনো কিছু বুঝতে পারেন নাই তা, এবং কারোর সাথে কোনো কিছু শেয়ারও করেন নাই। এভাবে আরো অনেক দিন চলে গেল। একদিন ঘুমের মধ্যে স্বপ্নে দেখছেন একটা সুন্দর ফুলের বাগান, চারিদিকে ফুল আর ফুল। এত সুন্দর সুন্দর ফুল জীবনে কখনো তিনি দেখেননি। বিশাল এই ফুলের লাল আঁচল, সাদা শাড়ি, কপালে লাল রঙের টিপ পরা খুব সুন্দর একটা মেয়ে বসে আছে। আমার বোন জিজ্ঞেস করলেন, আপনি কে? এই মেয়েটি বললেন, আমি এই বাগান পাহারা দেই, অনেক বছর পাহারা দিচ্ছি, আর ভালো লাগছে না, তোর সাথে আমাকে নিয়ে যাবি? আমার বোন বলল, হ্যাঁ, নিয়ে যাব, কিন্তু আপনি আমার সাথে যাবেন কেন? মেয়েটি বললেন, তোকে আমার ভালো লেগেছে তাই। তারপর আমার বোনের হাত ধরে দুজনে হাঁটছেন, বিভিন্ন কথা বলছেন। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে বাসার সামনে রাস্তায় আসার পর হাতটি ছেড়ে দিয়ে বললেন, আমি যাব না। আমার বোন জিজ্ঞেস করলেন, কেন? মেয়েটি বললেন, ওই বাড়িটা ভালো না, তুই চলে আয়। আমার বোন বললেন, আমার স্বামী মেয়ে সব ওখানে আছে, আমাকে যেতে হবে। আবারও ওই মেয়েটি বলল, তুই ওই বাড়িতে আসিস না, যাস না ওই বাড়িতে। হঠাৎ আমার বোনের ঘুম ভেঙে গেল, সমস্ত শরীর ঘামে ভিজে গেছে। তখন ঘড়িতে আনুমানিক রাত 3টা। পরের দিন আমার বোনের সাথে ঘটে যাওয়া সবকিছু আমার মায়ের সাথে শেয়ার করলেন। আমার মা বললেন, ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। এই কথাগুলো বলার কিছুদিন পর আমার বোন অসুস্থ হয়ে পড়লেন। এতটা অসুস্থ হলেন যে মেডিকেলে নিয়ে যেতে হলো। মা নিজেই ভর্তি করিয়ে দেন। এদিকে আমার মা আমাদের গ্রামের এক তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিক রুমে প্রবেশ করার সাথে সাথে বললেন, তোর মেয়ের অবস্থা তো ভালো না, সে তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাকে তো বাঁচানো মুশকিল। কথাগুলো শোনার পর শুধু দেখলাম আমার মায়ের চোখ দিয়ে পানি ঝরছে। তখন মা সমস্যাটার সমাধান দিতে তাকে অনুরোধ করলে তিনি বললেন, অনেক দেরি করে ফেললি, তারপর আমি দেখছি, কিছু জিনিসপত্র জোগাড় করতে হবে। একটা তাবিজ দিয়ে গলায় পরার জন্য দিলেন এবং একটু পানি পড়া দিলেন, আর বললেন সপ্তাহখানেক সময় লাগবে। এদিকে আমার বোনের অবস্থা আরো অবনতি হতে লাগলো। হসপিটালে চেঞ্জ করে আরেকটা বেসরকারি হসপিটালে নিয়ে যাওয়া হলো। আমার মা আমার বড় ভাইকে নিয়ে ঢাকায় আসলেন। হসপিটালের কিছু নিয়ম কানুনের কারণে তাবিজটি শুধুমাত্র রাতের বেলায় আমার বোনকে পড়ানোর জন্য অনুমতি মিলল। সপ্তাহখানেক পর অবস্থার একটু উন্নতি হয়। আমার বোন অল্প অল্প করে খাওয়া দাওয়া শুরু করলো। প্রায় 20-25 দিন পর আমার বোন সুস্থ হলে তাকে গ্রামে নিয়ে আসা হয়। পরে অবশ্য আবারও ওই তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয় তাকে দেখানোর জন্য। পরে তান্ত্রিকের কাছে রহস্য জানতে চাইলে তিনি বললেন, অনেক দিন আগে ওই বাড়িতে মানুষ খুন করে বস্তার মধ্যে রেখে দিয়ে পরে ফেলে দেওয়া হতো। যে মানুষগুলো খুন করেছে তাদের আত্মাগুলো ওই বাড়িতে ঘোরাফেরা করে, আর ওরা মানুষের ক্ষতি করতে চায়। তোমাদের আগে আরো অনেকেও বাসায় ছিল, তাদেরও কেউ কেউ মারা গেছে, কেউ এখনো কষ্ট পাচ্ছে। তোমার ভাগ্য ভালো, তুমি বেঁচে গেছো। বৌদ্ধ ভিক্ষু ও ফকিরের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, ওরা সাধারণ মানুষ ছিল না। এখন
আমার বোন পরিবার নিয়ে গ্রামে থাকে। এই ছিল ঘটনা। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ রেডিও ফুর্তিকে। ভূত এফএম জিন্দাবাদ। আরো ঘটনা আছে, পাঠিয়ে দেব, ভালো লাগলে শোনাবেন। আমার নাম লিমন বড়ুয়া। আমার বোনের নাম, আচ্ছা, নাম তো তিনি ছদ্মনাম ব্যবহার করেছেন, সুতরাং আর কিছু বলবো না, ভুল করে পড়ে ফেলেছি, সরি। চলে যাচ্ছি আমাদের একটা ছোট্ট বিরতিতে। বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। অনেক মেসেজ পাঠিয়েছেন আপনারা, যেগুলো পড়বো। অনেক ঘটনা আছে যেগুলো আপনাদের শোনাবো। সো স্টে টিউনড টু রেডিও ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি এফএম। আমি রাসেল আছি সাথে। আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আসতে একটু দেরি হয়ে গেল। লিখেছেন শিশির আহমেদ, সজীব, আরিয়ান, জিমন আমাকে লিখেছেন আই লাভ ভূত এফএম। মিজানুর রহমান আমার সঙ্গে লিখেছেন খুব ভালো লাগছে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাব্বির অমিত, নাজমুস সাকিব খান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন অভয় চন্দ্র, আমাদের সঙ্গে আছেন মোশাররফ হোসেন, সিলেট থেকে লিখেছেন তিনি, অ্যাপ দিয়ে শুনছেন। এমডি সাজিদুল ইসলাম বগুড়া থেকে শুনছেন। ইমেলটা জোস ছিল, লিখেছেন আহমেদ শাহেদ। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মনিরুল ইসলাম এবং তিনি রোহান, এবং তিনি ইন্ডিয়া থেকে শুনছেন, ইন্ডিয়ার মুর্শিদাবাদ থেকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও তারেক, অনেকদিন পর সিলেট থেকে লাইভ শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ওয়াসিব আহমেদ, আছেন বেস্ট বয় শাকিরুল, বগুড়া থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শিশির আহমেদ, আমাদের সঙ্গে আছেন NH নাইম সহ আরো অনেকে। আর এদিকে ফুর্তির পেইজে এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকে আছেন আমাদের সঙ্গে। ইমেলটা অসম ছিল, লিখেছেন হাসিবুর রহমান শান্ত। আমাদের সঙ্গে আছেন SA রাজু, হবিগঞ্জ থেকে অ্যাপ দিয়ে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রুশাদ খান, এবং আমাদের সঙ্গে আছেন এমডি ফারুক সোহান, আছেন সাইদ আমিনুল ইসলাম, এছাড়াও আছেন রাকিবুল হাসান, কুষ্টিয়া থেকে শুনছেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সাইয়াদিনা, আচ্ছা রাস্তাল আর কি, আমাদের সঙ্গে আছেন। এছাড়াও ফরিদপুর থেকে DM ফিরোজ, আমাদের সঙ্গে আছেন জাবেদ, এছাড়াও বসুদেব আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন SK শাকিল, নীল আকাশের চাঁদ আছেন, আরিফ খন্দকার আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন গোপাল সাহা, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও NI9 সহ আরো অনেকে। তো আমরা চলে যাব ঘটনায়। আমাদের দ্বিতীয় অতিথির কাছে যাব আমরা এখন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো লিসনার্স, আমি হাসিব মিরপুর থেকে। আমি এখন যে ঘটনাটি শেয়ার করবো রসুল ভাই, সেটা একটি বেওয়ারিশ লাশকে কেন্দ্র করে ঘটনাটি। তো আচ্ছা, আমাদের দেশে মানে যে সকল লাশগুলো পাওয়া যায়, যেগুলোর কোনো নাম ঠিকানা বা পরিচয় থাকে না, তো সেগুলো আমাদের দেশে কিছু সংস্থা আছে যে লাশগুলাকে নিজ দায়িত্বে তারা দাফন করে দেয়। তো সঙ্গত কারণে আমি সেই সংস্থাগুলোর নাম উল্লেখ করতেছি না। তো ঘটনাটি ঘটে একটা বেওয়ারিশ লাশকে কেন্দ্র করে। তো সেই লাশটি 2 দিন পুরনো লাশ ছিল। তো যখন লাশটি কালেক্ট করা হয়, কালেক্ট করার পর নর্মালি যে বেওয়ারিশ লাশগুলোকে পোস্টমর্টম যে ফর্মালিটিস গুলো থাকে সেগুলো পূরণ করে দাফনের উদ্দেশ্যে আর কি পাঠানো হবে। তো যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার, তো সেই লাশটিকে ক্যারি করবে। তো লাশটিকে সব ফর্মালিটিস পূরণ করে লাশটিকে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হলো নির্দিষ্ট স্থানে দাফন করার জন্য, নিয়ে যাওয়ার জন্য। তো অ্যাম্বুলেন্সের ড্রাইভার লাশ নিয়ে রওনা দিলেন। তো পথিমধ্যে রওনা দেওয়ার পথে তার কিছু দূর মানে মোটামুটি যাওয়ার পর তিনি পেছন থেকে যেটুকু বুঝতে পারলেন যে তার গাড়ির ভিতরে যে লাশটি আছে সেখান থেকে একটা গোঙানোর শব্দ, যেটা মানে গলাতে প্রেসার দিয়ে যদি কান্নাকাটি করে কেউ, সে ধরনের একটা গোঙানোর শব্দ আসে। তো সে একটা গোঙানোর শব্দ পাচ্ছেন। তো সেই শব্দটা সে একটু স্পষ্ট শোনার জন্য গাড়িটা থামালেন। তো থামানোর পর চিন্তা করলেন যে না, এবার শব্দ হচ্ছে না। তো তিনি আবার গাড়ি চালাতে শুরু করেন। তো তার সাথে আবার একটা অ্যাসিস্ট্যান্টও ছিল। তো কিছু দূর যাওয়ার পর সে অনুভব করতে পারতেছে যে সে যখন ড্রাইভ করতেছে তার কাছাকাছি সিটের পেছনে কেউ একজন আছে যার নিঃশ্বাসটা সে অনুভব করতে পারতেছে।
তো এর মতো এক পর্যায়ে সে তার ফ্রন্টে যে লুকিং গ্লাসটা ছিল সেটার দিকে তাকায়। তাকানোর পর দেখতে পারে সেই লাশটি বসে বসে কাঁদতেছে। তো সেই অবস্থাটা দেখার পর রাসেল ভাই সে এক প্রকার মানে মানে নিজেও বুঝতে পারে না কি করবে। তো এক পর্যায়ে সে গাড়িটা আবার থামায়। পাশে যে অ্যাসিস্ট্যান্ট ছিল তাকে আর বলার সাহস পাচ্ছে না, কারণ সে যদি ভয় পেয়ে যায়, কারণ সে তার থেকে অনেক ছোট। তো তিনি গাড়িটি থামায়, ছেলেটাকে বলে যা সিগারেট নিয়ে আয়। তো ছেলেটা সিগারেট আনতে যায়। তো উনি গাড়ি থেকে একটু নেমে অ্যাম্বুলেন্সের দরজাটা একটু খুলে চেক করে যে আসলে কি মানে যা দেখছে তা কতটুকু সত্যি। তো খুলে দেখার পরে দেখে লাশটি যেভাবে ছিল সেভাবেই আছে। তো তিনি সাহস করে আবার চালাতে শুরু করে, কোনো দিকে জ্ঞান না দিয়ে, কারণ এরকম হতেই পারে। চিন্তা করে সে আবার গাড়ি চালাতে শুরু করে। তো এবার কিছু দূর যাওয়ার পরে তার নিজের কাছে শরীর ভারবার মনে হচ্ছে এবং সে আবার সেই গোঙানোর শব্দটা, সে কান্নার আওয়াজটা খুব স্পষ্ট শুনতে পাচ্ছে। নীরব রাস্তা, তিনি চলার মধ্যে গাড়ির যেহেতু লুকিং, গাড়ির সব গ্লাস লাগানো, স্পষ্ট শব্দটা শুনতে পাচ্ছে। শোনার পর সে আবারও একটু সাহস করে লুকিং গ্লাসে তাকায়, দেখে সেই একই ঘটনা। লাশটি হাঁটু গেড়ে বসে সেই লুকিং গ্লাসের দিকে তাকে কাঁদতেছে। তো রাসেল ভাই এখানে বলে রাখা ভালো, লাশটি এক প্রকার একটু বিভৎসই ছিল। লাশটি প্রায় শিরচ্ছেদ করা ছিল, মানে লাশের মাথাটা আলাদা ছিল। তো পোস্টমর্টমে রাসেল ভাইয়ের মাথাটা সেলাই করে জীবনে যেভাবে দেওয়া দরকার সে হয়ে দিয়েছে। তো সে এরকম ভাবে যখন আবারও দেখে, তো এক পর্যায়ে রাসেল ভাই লুকিং গ্লাসে তাকানোর পর এরকম বিভৎস ছবি দেখার পর নিশ্চয়ই তার ড্রাইভিং করার মতো কি শিয়াটা থাকে না। তো সে আবার একটা ব্রেক নেয়, এবার চিন্তা করে কি করবে। তো পাশের যে স্ট্যান্ড ছিল তাকে নিয়ে একটু চায়ের দোকানে বসে গাড়িটা রেখে একটু দূরে চাটা খেয়ে চিন্তা করে না পৌঁছাতে হবে, যেহেতু তার এটা ডিউটি, কিছু করার নেই। তো সে একটু দোয়া কালাম পরে একটু সাহস নেই, সে কি করে ওই ফ্রন্টের যে লুকিং গ্লাস সেটা একটা কাপড় দিয়ে বেঁধে রাখে, যাতে লুকিং গ্লাসে মানে আর কিছু না দেখতে পারে। তো এইভাবে সে আবার রওনা দেয়। তো রওনা দিয়ে সে যে জায়গায় দাফন করা হয় সেই জায়গায় পৌঁছায়। তো দাফন করানোর জায়গায় যিনি থাকেন আর কি, রমিজ মিয়া, উনি ওই লাশগুলাকে নিজ দায়িত্বে রিসিভ করে নিজ দায়িত্বেই জানাজা করে তারপর দাফন কাফন সম্পূর্ণ করেন। তো ওই লাশটার অবস্থা রাসেল ভাই আমি আগে বলেছিলাম যে মানে খুব বিভৎস অবস্থা, এটা একদম প্যাকিং করা, কোনোভাবে এটাকে গোসল দেওয়ানো সম্ভব না। তো রমিজ মিয়া ওদিন আসলে মানে নিজের ভুলবশতই বা যে কোনো কারণে লাশটা আর জানাজা দেওয়া হয়নি। তো লাশটাকে তিনি কোনোভাবে যেভাবে দরকার, কয়েকজন ওনার 2 জন অ্যাসিস্ট্যান্ট থাকে কবর করার জন্য, তো খুঁড়ে লাশটাকে দাফন করেন। তো লাশটাকে দাফন করে সেদিন রাতে তিনি ঘুমান। তার ঘরটা ছিল রাসেল ভাই কবরস্থানের ভিতরেই, কবরস্থানের বাউন্ডারির ভিতরে তার ঘরটা, ছোট্ট একটা ঘর, সেখানে তিনি থাকতেন আর কবরস্থান দেখাশোনা করতেন। তো লাশটা দাফন করা সম্পূর্ণ হওয়ার পর সেদিন রাতে তিনি সবসময় মতো ঘুমাতে যান। তো ঘুমাতে যাওয়ার পরে ফজরের নামাজ পড়তে তিনি যখন ওঠেন, দেখেন সেই নতুন কবরটা যেটা আজকে দাফন করছে, সেই কবর থেকে মাটিটা খোঁড়া এবং লাশের যে হাতটা ছিল সেই হাতটা বের করা, একদম স্ট্রেটলি সোজা করে বের করা। তো এই জিনিসটা তিনি দেখে ফার্স্ট টাইম চিন্তা করেন যে না, হয়তো বা কুকুর বা শিয়াল থাকে যে মাটি খুঁড়ে ফেলে, কিন্তু কবরস্থানটা পুরো বাউন্ডারি করা। তারপর তিনি যখন সামনে যায়, তো রাসেল ভাই লাশ যদি হাত উঠে আসে, লাশ কিন্তু আমরা জানি দাফন করলে চটা দেয়, তারপর বাঁশ দিয়ে বিভিন্ন ভাবে দাফন করে রাখা হয় যাতে মানে ইয়ে করা না হয়। তো লাশটা একদম স্ট্রেটলি হাতটা এভাবে বের করা, মনে হচ্ছে যে কবরের সাথেই তার বডিটা লাগানো, এরকম অবস্থায়। তো ওই অবস্থায় সে দেখার পরে সে মোটামুটি মাটি দিয়ে এটাকে আবার কাভার করে ওইভাবেই রেখে আবার চলে যান ফজর নামাজ টামাজ পড়ে। তো পরের দিন রাতের বেলা যে হয় যে তিনি সেম জিনিসটাই এবার আবার দেখেন। এবার দেখার পর তিনি চিন্তা করেন যে এটা তো স্বাভাবিক কিছু না, কারণ এভাবে কিভাবে হয়। তো তিনি এই ভয়ে তো এবার হুজুরকে ডাক দেন, তাদের যে মসজিদের যে ইমাম হুজুর ছিল, তখন তিনি ডাক্তার দিয়ে তাদেরকে নিয়ে আবার বলে যে না ঠিক আছে, সে হয়তো ভুল হয়েছে, শিয়াল কুকুর তো উঠায় ফেলতে পারে লাশটা। তো লাশটাকে আবার ঠিকভাবে দাফন করা হলো। তার সেদিন রাতে রাসেল ভাই সেই রমেশ মিয়া স্বপ্নে দেখেন যে সেই লাশটা বলতেছে তাকে স্বপ্নের মধ্যে যে মুসলমান, আমি মুসলমানের বাচ্চা হওয়া সত্ত্বেও আমাকে জানাজা ছাড়াই দাফন করলি, এত সব লাশ দাফন করলি, সব লাশের জানাজা হয়েছে, আমি কি জানাজা পাবো না? ঠিক এই স্বপ্নে তার ঘুমটা ভেঙে যায়। এবং সে ঘুম থেকে সে উঠে দেখে যে রাসেল ভাই সেই লাশটা কবর থেকে সম্পূর্ণভাবে উঠানো। তো এবার তিনি এই ঘটনাটা সম্পূর্ণ তাদের পার্শ্ববর্তী যে ইমাম হুজুর থাকে তার সাথে শেয়ার করেন। তারপরে সে লাশটিকে খুব বিভৎস অবস্থায় ছিল, তারপর সেই লাশটিকে গোসল করা যেভাবে ইসলামিক নিয়ম অনুসারে, তারপরে জানাজা সম্পূর্ণ করে দাফন করা হয়। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে
আরো অনেকেই আছেন ফেসবুকে। আমি গতবারই বলেছিলাম যে গত সপ্তাহে যেহেতু কম কম করে মেসেজ পড়ছে, এই সপ্তাহে মেসেজ একটু বেশি পড়ার চেষ্টা করব। তবে সেই মেসেজ শুনতে পারবেন। আচ্ছা না, আমরা কিছু মেসেজ পড়ে আসি। দেখতে পাচ্ছি এমডি রাকিব হাসান, আই লাভ ভূত এফএম, লিখন শেখ লিখেছেন। আমি লিখন যশোরের নওয়াপাড়া থেকে শুনছি এবং আজকের কাহিনী তার কাছে ভালো লাগছে। আমি আরজে রাসেলের পেজ থেকে পড়ছি এখন। শান্ত দেবনাথ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন তানিম খান, এছাড়াও সাজ্জাদুল আলম রাফি আমার সঙ্গে আছেন, রফিকুল ইসলাম মুন্না আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন এমডি সুজাউল ইসলাম, এছাড়াও তারিফুজ্জামান বাবু আমার সঙ্গে আছেন, শিশির আহমেদ সজীব আছেন। লাশের ঘটনাটি সত্যি ভয় ছিল। তাশফিয়া ত্রিনা আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন নাইম হাসান নয়ন, এইচডি সাজিদ আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন আরিয়ান হাসান মুবিন, এছাড়াও আছেন নীল আহমদ, আরজে শান্ত ইসলাম, আমাদের সঙ্গে আছেন অপূর্ব খান সাল্লু, এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি রিফাত মিয়া, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে এমডি রনি মির্জা, আমাদের সঙ্গে আছেন আশিক আহমেদ, আরজে পলক, এছাড়াও আশরাফি ইসলাম আছেন, আরিফ খন্দকার, এমডি আনিসুর রহমান, ইফতেখার উদ্দিন রিশাদ, সমর চন্দ্র দে, আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আকাশ ডি স্পিডি, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তিনি হচ্ছে অল ইন্ডিয়া ট্যুর করছেন এবং মোটরসাইকেলের ছবি দিয়েছেন এবং মোটরসাইকেলের ওপরে ফুর্তির অ্যাপটা চলছে। খুব বিউটিফুল একটা ছবি যেটা আপনারা আরজে রাসেল পেজ দিয়ে দেখতে পাবেন। উনি মোটরসাইকেল না, এটা একটা গাড়ি নিয়ে তিনি অল ইন্ডিয়া ট্যুর করছেন এবং আমাদের অ্যাপটা চলছে। থ্যাংক ইউ ভেরি মাচ, উই আর রিয়েলি অনার্ড অ্যান্ড উই আর রিয়েলি হ্যাপি। থ্যাংক ইউ এরকম একটা ছবি পোস্ট করার জন্য। এবং দেখতে পাচ্ছি আপনার সামনে খোলা রাস্তা, রাতের বেলা, ড্রাইভিং এর সাথে আপনার ঠিক ড্রাইভিং যেখান থেকে করছেন আপনার স্টিয়ারিং এর পাশেই আপনার মোবাইল ফোন এবং সেখানে ফুর্তি অ্যাপ চলছে। সো বিউটিফুল পিকচার এন্ড উইড লাইক টু সার্ভ ইট। অ্যান্ড আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। তবে আপনাদের ঘটনাও পড়বো বা আপনাদের ঘটনাও শুনবো, তবে তার আগে যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড ফর ফুর্তি। Bhoot FM, the night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি এফএম। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুর্তি এফএম এ। এবং আমি এখন যেটা করব, সরাসরি চলে যাব আপনার ভাইয়ের ঘটনায় এবং আপনার ভাইকে তার সেকেন্ড ঘটনা বলার জন্য বা শোনানোর জন্য অনুরোধ করছি। সুযোগ দেওয়ার জন্য। রাসেল ভাই, আজকে মানে আমার 2013 সাল থেকে এই পর্যন্ত আসার মধ্যে সবচেয়ে হাস্যকর একটা ছবি পোস্ট হয়েছে, যে রাতের বেলা সানগ্লাস পরে আমি দিয়েছি। আসলে মানে কয়েকজন জোকসও করেছেন কমেন্টসে। আসলে আমি গত কয়েকদিন ধরে খুব মানে চোখের সমস্যায় ভুগছি, এই জন্যই আসলে এই অদ্ভুত প্রকৃতির ছবিটা তোলা। তো সবার কাছে দোয়া প্রার্থী, আল্লাহ যেন তাদের আমাকে সুস্থতা দান করেন। তো আসলে এখন যে ঘটনাটি শেয়ার করবো সেটা আমার রাজবাড়ী জেলারই ঘটনা। এটা রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঘটনা। তো ওই রাজবাড়ির বালিয়াকান্দি এবং পাংশা, সেটা অনেক স্বাধীনতার অনেক আগে থেকেই, মানে স্টিল নাও এখনো ওখানে পানের মানে ব্যবসাটা খুব ভালো। আমরা স্থানীয়ভাবে পান যেখানে চাষ হয় এটাকে আমরা মানে পানের বরজ বলি আর কি। এখন অন্য এলাকা হয়তো অন্য শব্দ ব্যবহার করতে পারেন, আমাদের এলাকাটাকে পানের বরজ বলে। বিশেষ করে বালিয়াকান্দি এবং পাংশাতে অনেক আগে থেকে অনেক পানের চাষ হতো। এখন যদিও সেটা অনেক কমে এসেছে আর কি। তারপরও মানে মুষ্টিমেয় কিছু অনেক লোক, মানে মোটামুটি কিছু লোক এটা চাষ এখনো করেন। তো আমার ঘটনাটা 1968 সালের ঘটনা, ওই পানের বরজ কেন্দ্রিক একটা ঘটনা। তো আসলে পানের বরজে ওই রাত জেগে আবার পাহারা দিতে হয়। কারণ হলো ওই যে অনেক সময় শেয়াল বা অন্য কিছু ঢুকে ওটা বেশ মানে ঝামেলা করে। কারণ পানের বরজের চতুর্দিক থেকে মানে পাটখড়ি দিয়ে বেড়া দেয়া থাকে, উপরে নিচে সব দিক থেকেই। সূর্যের প্রখর রোদ যেন ভিতরে পড়তে না পারে, যেন উপরে ছাদের মতো দেয়া থাকে। তো যাতে ভিতরে কেউ সহজে ঢুকতেও পারে না। কিন্তু অনেক সময় এই শেয়াল বা অন্য কিছু ঢুকে ওখানে বেশ ক্ষতি সাধন করে, এই জন্য পাহারা বসাতে হয় ওখানে স্বাভাবিকভাবেই। তো রাসেল ভাই, মানে ওখানে হঠাৎ তারা লক্ষ্য করলো যে বেশ কিছুদিন যাবত কিছু কিছু পানের বরজে মানে কিছু একটা ঢোকার পরে ওই পান গাছগুলো তছনছ করে ফেলে।
আচ্ছা। কিন্তু পায়ের যে ছাপটা পাওয়া যায় এটা কোনো শেয়াল বা অন্য কিছুর পায়ের ছাপ নয়, এটা মানে মানুষের মতোই কোনো একটা পায়ের ছাপ, লম্বা লম্বা পায়ের ছাপ। আচ্ছা। তখন ওনারা কিছুতেই বুঝতে পারেন না কে এর ভিতর দিয়ে ঢোকে, কিভাবে বের হয়, তারা তো পাহারায় থাকে, কে আসে এখানে, তারা কিছুতেই এটা ধরতে পারেন না। এভাবে প্রতি রাত্রে তারা তাদের যার যার পানের বরজে এখানে পাহারা বসাতে থাকে। কিন্তু রাসেল ভাই প্রত্যেক রাত্রেই কোনো না কোনো পানের বরজে এই ঘটনাগুলো ঘটতে থাকে, তারা কিছুতেই এটা ধরতে পারে না যে কে এই ঘটনাটা ঘটে। কিন্তু একই রকম পায়ের ছাপটা পাওয়া যায়, মানে কেউ হেঁটেছে এখানে, এরকম একটা এই পায়ের ছাপটা পাওয়া যায়। তো যখন রাসেল ভাই তারা কিছুতেই মানে শনাক্ত করতে পারছিল না, তখন চিন্তা করলো যে যেভাবেই হোক আমাদেরকে এটা ধরতেই হবে, কারণ এটা আমাদের ব্যবসা। ওখান থেকে রাসেল ভাই কিন্তু অনেক আগে থেকেই রাজবাড়ি, বালিয়াখালী এবং পাঁশকুড়ার পানগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেত। তো তখন ওনারা মানে বেশ গ্রামের লোকজন একত্রিত হয়ে তারা মানে একটা কমিটি করে তারা এক একটা পানের বরজে একাধিক লোক যাতে পাহারা, চতুর্দিকে পাহারা থাকতে পারে, এই জন্য তারা এরকম একটাই করে। তো রাসেল ভাই তো এক রাত্রে মানে একজন ওখানে কয়েকজন পাহারা ছিল, ঠিক তাদের বর্ণনা অনুযায়ী ঠিক ভোর যখন হবে ঠিক এমন সময় পানের বরজের ভিতরে কিছু খচখচ শব্দ তারা শুনতে পায়। তো শব্দ যখন শুনতে পারে ভাই, তখন ওনারা দ্রুত যখন ওখানে গেছে, তখন ওই যে কিছু টর্চ লাইট ছিল আর কি, মানে এটা কি টর্চ লাইট, হ্যাচাক বাতি বা এই টাইপের কিছু একটা বলে আর কি, অনেক আগে যেটা পাওয়া যেত আর কি। তো ওই টাইপের মানে কিছু মানে আলো নিয়ে ওনার সাথে সাথে ওখানে ঢোকে। আচ্ছা। তবে রাসেল ভাই ওখানে ঢোকার পরে মানে যেই ব্যক্তি প্রথমে ঢোকে, তো ওই ব্যক্তির সাথে মুখোমুখি ওই জিনিসটা দেখা হয়, এবং তার বর্ণনা অনুযায়ী যে যখনই উনি ওখানে ঢুকেছে ভিতরে, তখন দেখে তার ঠিক তার সমানই লম্বা, তার দিকে ঘুরে তাকিয়েছে জিনিসটা, এবং দেখে রাসেল ভাই যে জিনিসটা ঘুরে তাকিয়েছে মানে যে ব্যক্তি ঢুকেছে তার মতোই হুবহু চেহারা, এবং ওই জিনিসটার পার্থক্য হলো ওই জিনিসটার কান দুটো অনেক বড় এবং মাথার উপর দুটো শিং রয়েছে, এবং চোখ দুটো ভয়ঙ্কর রকমের লাল। তো এই জিনিসটা দেখে উনি সেন্সলেস হয়ে ওখানে পড়ে, চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। তখন ভিতর থেকে যখন লোক আসে, মানে যখন চিৎকার শুনে বাইরে আরো যারা কয়েকজন ছিল তার সাথে সাথে ভিতরে আসে, তখন দেখে কেউ নাই, উনি সেন্সলেস হয়ে পড়ে আছেন। তখন রাসেল ভাই তাকে মানে আবার জ্ঞান ফেরানো হয়। তখন বলে যে তুমি কি দেখেছো, বলে আমি এরকম একটা জিনিস দেখেছি। যখন রাসেল ভাই এই জিনিসটা মানে চারদিকে হয়ে যায় যে এরকম এই পানের বরজের মধ্যে এরকম মানে মানে ভৌতিক মানে হয়তো চিন্তা করে কোনো জানোয়ার টানোয়ার এরকম কিছু, তখন রাসেল ভাই মানে লোকজন রাতের বেলা মানে ওই যে মশাল জ্বালিয়ে তখন পাহারা দেওয়া শুরু করে। দেখো তারা কখনো দেখে কিনা, এটা পেলেই মনে করেন যে তাকে ধরবে। কিন্তু রাসেল ভাই মানে প্রতি রাত্রেই এর যখন প্রথম একজন ব্যক্তির সাথে দেখা হয়েছে, তখন দেখা যায় প্রতি রাত্রেই ওইটার সাথে কারো না কারো দেখা হয়। আচ্ছা। এবং যেই দেখা হয় সেই সেন্সলেস হয়ে পড়ে যান, এবং দেখা যাচ্ছে যে প্রচন্ড জ্বর, এবং প্রত্যেকেই যার সাথে দেখা হয় প্রত্যেকেই মোটামুটি সপ্তাহ দুয়েকের মধ্যেই মানে তারা মারা যায়। মানে আসলে এটা ভয়েই মারা যায় বা অন্য কোনো কারণেও হতে পারে। তো আমরা ধারণা মানে তাদের ধারণা অনুযায়ী যে ওইটার কারণে ওইটার প্রভাবেই তারা মারা গেছে, এরকম একটা বিষয়। তখন রাসেল ভাই ওইখানে কি হয়, লোকজন ভয়ে যখন এটা ঘটতে থাকে, লোকজন কেউ ভয়ে বলে যে আমরা আর পানের বরজ পাহারা দেব না, কার সামনে পড়বে এই বিপদে হয়ে যাবে। তখন রাসেল ভাই ওখানে ওই সময় বেশ একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, ওনার শরণাপন্ন হয় যে আসলে এটা সমাধান কি, এটা তো আমরা সমাধান করতে পারছি না। তখন উনি বলেন যে আসলে এই যে জিনিসটা যেটা এখানে এসেছে, এটা একজন খুব বুজুর্গ ব্যক্তি এই জিনিসটাকে আটকিয়ে রেখেছিল। তো ওনার মৃত্যুর পর অনেক বছর পর কোনো না কোনো ভাবে সে ওটা থেকে ওই যে জিনিসটার মধ্যে আটকে রেখেছে সেখান থেকে সে বের হয়ে গেছে, এখন এখানে এসে সে এটা ডিস্টার্ব করছে। তখন বলে তার এটা থেকে তো সমাধান আমাদের প্রয়োজন। তখন বলে আসলে এটা সমাধানটা অনেক কঠিন, কারণ সে অনেক পাওয়ারফুল একটা মানে স্পিরিট আর কি, ওকে সহজে মোকাবেলা করা সম্ভব নয়। তারপরেও বলছেন যে আমরা আমি কিছু তদবির দিব, হয়তো এটা একটু ভালো হতে পারে। তো রাসেল ভাই মানে কিছু তদবির দেয়, কিছুদিন ভালো থাকে, আবার এরকম হয়, এরকম কিছু সমস্যা দেখা দেয়। তো এরপরে রাসেল ভাই যে ঘটনাটা ঘটতে থাকে সেটা হলো যে অনেক সময় রাতের বেলা কেউ বাসা থেকে বের হলে আবার এরকম তারা দেখতো উঠানে এরকম দেখা শুরু করলো।
তখন মানে এলাকার মধ্যে একটা বড় ধরনের আতঙ্ক ছড়িয়ে গেল যে লোকজন এখন রাতের বেলা, কারণ ওই সময় তো আমরা জানি যে গ্রাম অঞ্চলে ওয়াশরুম গুলো সাধারণত বাসার থেকে একটু দূরে থাকে, রাইট। তখন রাতের বেলা কেউ বাসা থেকে বেরিয়ে হতে চায় না। এরকম একটা ঘটনা রাসেল ভাই ঘটতে থাকে। তারপরে মানে আমি নাম না বলি, এখনো তারা আছেন আর কি, অনেক ওই ফ্যামিলির একজন একটা তদবির করেন, তদবির করার মাধ্যমে ওই পাংশার ওই এলাকায় এরপরে স্টিল নাও ওই স্পিডটা আর কখনোই দেখা যায়নি রাসেল ভাই। তো আমার এই ঘটনাটা রাসেল ভাই অনেক ছোট ছিল, এটাই ছিল ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমি রেডিও ফুর্তির পেজ থেকে কিছু মেসেজ পড়ছি এখন। রেডিও ফুর্তির পেজে আমি দেখতে পাচ্ছি যে